মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে শিশুদের প্রস্তুত করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রথমবার জাতীয়ভাবে পালন করা হচ্ছে শেখ রাসেল দিবস। দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। শেষ পর্যায়ে সড়ক পথে শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ। মাওয়া প্রান্তে চলছে নদী শাসন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সক্রিয় সন্ত্রাসী গ্রুপ চাঁদাবাজি, অপহরণ সহ নানা অপকর্ম করে আশ্রয় নেয় পাহাড়ের জঙ্গলে অতিষ্ঠ বাসিন্দারা। এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেন্ট মার্টিনে 2 দিন ধরে আটকে আছেন 3 শতাধিক পর্যটক। বন্ধ নৌযান চলাচল, নিরাপদে আছেন সবাই। বাংলা সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহা। রংপুরের ঘটনাটা উদ্দেশ্যমূলক কিংবা কেউ ঘটিয়েছে, এগুলি আমাকে আর একটু সময় দিতে হবে। আমাদের লোক সেখানে কাজ করতেছে, আমাদের র্যাব, আমাদের কাউন্টার টেররিজম, আমাদের সমস্ত ইউনিট কাজ করছে। আমরা লিঙ্কগুলো, সেই ফেসবুকের লিঙ্কগুলি খুঁজে খুঁজে আমরা বের করার চেষ্টা করছি। আমরা খুব শীঘ্রই সেগুলি জেনে যাব। তো আমি মনে করি আপনারা যথার্থই বলেছেন, আমরা রামুতে এই ধরনের একটা নৃশংস ঘটনা দেখেছি। আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এই ঘটনাটা দেখেছি। আমরা ভোলাও একটা ঘটনা, এইরকম একটা ঘটনা ফেসবুকের মাধ্যমে, সবগুলি হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিংবা অপপ্রচারের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। আমরা সুনিশ্চিত যে কুমিল্লার ঘটনাটা একটা সাজানো ঘটনা। আমি আবারও বলছি, কোন সম্প্রদায়ের লোক অন্য সম্প্রদায়ের একটা ধর্মগ্রন্থ এনে অপমান করবে, এই ধরনের মন মানসিকতা বাংলাদেশের মানুষের নেই। কেন হচ্ছে, কেন করাচ্ছে প্রশ্ন জাগে, সেটাই আপনাদের কাছে আমি খোলাসা করে আমরা জানাতে পারবো। তবে এইটা একটা উদ্দেশ্যমূলকভাবে সম্প্রীতি বিনষ্টের জন্য, আমাদের সরকারকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার জন্য এই ঘটনাগুলি ঘটিয়েছে বলে আমরা অনুমান করছি। কেউ আইন লঙ্ঘন করে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় আঘাত করতে চাইলে তা কখনো সহ্য করা হবে না বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দুপুরে কুমিল্লায় ক্ষতিগ্রস্ত পূজা মণ্ডপ পরিদর্শন করে একথা বলেন তারা। এদিকে ফেনী, কুমিল্লায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে সোমবার দুপুরে সেখানে যান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির 22 সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় তারা সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্টের পেছনে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান। কেউ যদি আইন শৃঙ্খলার লঙ্ঘন করে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা আঘাত করতে চায়, তাহলে আমরা তাদের কখনোই সহ্য করব না। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাদের অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার যেন অনতিবিলম্বে তাদের ক্ষতিপূরণ দিয়ে থাকে। এদিকে ফেনীর জয়কালী মন্দির পরিদর্শন শেষে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। আমরা এখন চেষ্টা করছি যেন এই সুযোগটাকে কাজে লাগিয়ে আর একটি ঘটনাও কেউ ঘটাতে না পারে সেইটা করা, এবং যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা। সমাজ ধর্মকে অবমাননা করে বিভ্রান্তমূলক কোনো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা পোস্ট করছেন তাদেরকেও নজরদারিতে রাখা হচ্ছে বলে জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আহসানুল করিম, সময় সংবাদ। এদিকে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বিক্ষোভ কর্মসূচি থেকে হামলার শিকার মন্দিরগুলোকে দ্রুত সংস্কার, দোষীদের আইনের আওতায় আনা সহ 7 দফা দাবি জানিয়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। রাত
রাজপথে হাজারো তরুণ, কণ্ঠে তাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দীপ্ত স্লোগান। দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লার নানুয়ারদিঘির একটি মন্দিরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিভিন্ন মন্দিরে শুরু হয় প্রতিমা ভাঙচুর হামলা, যা একে একে ছড়িয়ে পড়ে চাঁদপুর, নোয়াখালী, মাগুরা, চট্টগ্রাম, সবশেষ রংপুরে। 15টি জেলায় ভাঙচুর হয় 70টির মতো মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের শতাধিক বসত ভিটায় লুটপাট, অগ্নিসংযোগ, হামলার ঘটনায় প্রাণহানির মতো ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে সোমবার সকালে 7 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সিসিটিভি ফুটেজ থেকে যারা এবং এদের নেপথ্যে যারা আছে তাদের কঠোরতম শাস্তি, এটাই আমাদের দাবি। পরবর্তীতে যেন কোনো মন্দির বা কোনো পুরোহিতের উপর যেন বর্বরিত হামলা না হয়, এইটুকু নিশ্চিত যেন প্রশাসন করতে পারে। হামলার শিকার মন্দিরগুলো অতি শীঘ্রই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাটের ক্ষতিপূরণ করতে হবে। হামলায় জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি আর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান আন্দোলনকারীরা। আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে এই দ্রুত এই দোষীদেরকে আগে বিচারের আওতায় আনবে, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা তো আমরা একটা বিচার চাই, আমরা যেইভাবে করছে ফাঁসির অর্ডার চাই আমরা। স্বাধীনতার 50তম বছরে সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 14 দফা দাবিতে স্মারকলিপি দেয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শিক্ষার্থীদের মিছিলটি রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে স্থগিত করা হয় কর্মসূচি। দাবি পূরণ না হলে মঙ্গলবার আবারও রাজপথে নামার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। চমকে দেয়া রোবোটিক হ্যান্ড। চট্টগ্রামে এক কিশোরের যান্ত্রিক অঙ্গ প্রত্যঙ্গ তৈরি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে শিশুদের প্রস্তুত করতে সরকার কাজ করছে। শেখ রাসেলের 58তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আত্মমর্যাদা নিয়ে বেড়ে গড়ে উঠবে শিশুরা। ভবিষ্যতে দেশ গড়বে অসাম্প্রদায়িক চেতনায়। এ সময় আবেগতাড়িত কণ্ঠে শেখ রাসেলের শৈশব ও নানা স্মৃতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ রাসেল এক অনন্ত বেদনার কাব্য যেন। 1964 সালের 18 অক্টোবর ঐতিহাসিক ধানমন্ডির 32 নম্বর বাড়িতে জন্ম কাব্যময় এই শিশুর। কিন্তু 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ রাসেলকেও হত্যা করে বিপদগামী সেনা সদস্যরা। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিনে এবছর থেকেই জাতীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে শেখ রাসেল দিবস হিসেবে। জাতীয় এই দিবসটির উদ্বোধন এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান উপলক্ষে সোমবার সকালে অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক সহ নানা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে শেখ রাসেলের শৈশবের স্মৃতি তুলে ধরে আবেগতাড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, রাসেল বেঁচে থাকলে এখন উচ্চপদস্থ সেনা অফিসার থাকতেন। রাসেলের যেদিন জন্ম হলো সেই দিন থেকেই সে আমাদের সকলের চোখের মণি। তার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সে বলতো আমি আর্মি হব। তার সে স্বপ্ন কিন্তু আর পূরণ হয় না, হতে পারেনি। শেখ হাসিনা বলেন, আজকের শিশুরা যেন একদিন অন্যায় অবিচার মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলে, সেভাবেই কাজ করছে সরকার। আমাদের দেশের শিশুরা একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক। একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই। আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। পরে শেখ রাসেলকে উৎসর্গ করে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় পালন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মবার্ষিকী। এবছর মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস। এ প্রতিবাদে এবার প্রথমবারের মতো দেশে উদযাপন করা হচ্ছে শেখ রাসেল দিবস। বরিশাল ও ময়মনসিংহে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় শেখ রাসেল সহ তার পরিবারের শহীদ সদস্যদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে দেশের জন্য অনেক কিছু করতে পারতেন। শেখ রাসেল তিনি বেঁচে থাকলে যে কাজগুলো করতেন আমরা সেই কাজগুলো করতে চাই। শেখ রাসেলের স্মরণে সিলেট ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে 200 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বাগেরহাট এবং গোপালগঞ্জে শিশুদের সাথে নিয়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। পরে বাগেরহাটে প্রশিক্ষণপ্রাপ্ত জেলাভিত্তিক সেরা 34 জন ফ্রিল্যান্সারের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য র.আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী। একটি ফতোয়া কি এসেছে যে রাসেলকে হত্যা করা হারাম হয়েছে, যারা হত্যা করেছে তারা অপরাধমূলক কাজ করেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নগরীর রাজবাড়ী মাঠে শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া ঝিনাইদহ, ভোলা, নেত্রকোনা, পঞ্চগড়, পটুয়াখালী ও নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় শেখ রাসেল দিবস। আহসানুল করিম, সময় সংবাদ। কোটি কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবের দ্বারপ্রান্তে। শেষ পর্যায়ে সড়ক পথে শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ কাজ। মাওয়া প্রান্তে শুরু হয়েছে নদীর শাসনও। বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতু এখন বাঙালির এগিয়ে যাওয়ার স্মারক। পুরো সেতু জুড়েই চলছে চূড়ান্ত পর্যায়ের কর্মযজ্ঞ। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতুর সড়ক পথের 5,834টি শেয়ার পকেটের কাজের বাকি রয়েছে মাত্র 592টি, আর 7,553টি প্যারাপেট ওয়াল রেলিংয়ের মধ্যে স্থাপন হয়েছে 5,871টি। 4 লেন সড়ক পথে মাঝে চলছে ডিভাইডার তৈরি। 7টি মডিউলে ভাগ করা সেতুর 6টি এবং 2 প্রান্তে সংযোগ সেতুতে যুক্ত হওয়ার আরও 2টি, মোট 8টি এক্সপানশন জয়েন্ট রয়েছে। এর মধ্যে 19 নম্বর খুঁটি পয়েন্টে জয়েন্টের কাজ চলছে পুরোদমে, আর নিচতলায় রেল লাইনের এক পাশে গ্যাস লাইন এবং আরেক পাশে চলছে সার্ভিস লাইন তৈরি। সিকোয়েন্স একটার পরে একটা হবে। আমি এখন লাইট লাগাবো কোথায়? আমার প্যারাপেট রোড যে না হয় লাইট লাগাইতে পারবো না। ডেফিনেটলি জুনের আগেই আমাদের শেষ করতে, রোড ওপেন করতে গেলে তো সবই করতে। আর শুষ্ক মৌসুম আসতেই শুরু হয়ে গেছে মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ। পদ্মা সেতু চালু হওয়ার একেবারেই দোরগোড়া এখন। মূল সেতুর অগ্রগতি 95%। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে আটকা পড়েছেন 3 শতাধিক পর্যটক। সাগর উত্তাল থাকায় টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় 2 দিন ধরে ফিরতে পারছেন না তারা। পর্যটকরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে শীত মৌসুমে পর্যটকবাহী জাহাজে করে ছুটে যান হাজার হাজার পর্যটক, কিন্তু এখনও টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়নি প্রশাসন। তারপরও ট্রলার এবং স্পিড বুটে ঝুঁকিপূর্ণভাবে পর্যটকরা ছুটে যাচ্ছেন সেন্ট মার্টিনে। বৈরী আবহাওয়া, সাগর উত্তাল, ঝড়ো হওয়ার পাশাপাশি মাঝে মাঝে হচ্ছে ভারী বৃষ্টিপাত। তাই টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ রয়েছে ট্রলার ও স্পিড বুট চলাচল। এতে সেন্ট মার্টিন ভ্রমণে এসে আটকা পড়েছেন পর্যটকরা। বৈরী আবহাওয়ার মাঝেও টেকনাফে ফিরতে পর্যটকরা অবস্থান করছেন জেটি কিংবা জেটির পাশে দোকানগুলোতে। আমাদের 3 দিন হচ্ছে, আমাদের থাকার কথা ছিল 1 দিন, ঠিক আছে। এখন মানে সব দিক দিয়ে আমাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, সে ব্যাপারটায় আছি, কিন্তু এখানে কোস্টগার্ড অনুমতি দিচ্ছে না। আবহাওয়া সাপেক্ষে তাকে অনুমতি দিবে। প্রশাসনের যে উদ্যোগটা, তারা আমাদের সেফটির জন্য আমাদের বলছে যে আর কি যাওয়া যাবে না, অথবা আমাদের বোট এখান থেকে ছাড়বে না। আটকা পড়া পর্যটকরা সবাই নিরাপদে আছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে টেকনাফ পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা। পর্যটক এখানে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে যাওয়ার অপেক্ষায়, কিন্তু প্রশাসন থেকে কোনো রকম
পারমিশন না পাওয়ার কারণে এখন পর্যন্ত কোনো রকম ট্রলার অথবা স্পিড বোট চালু হচ্ছে না। প্রায় 300 মতো পর্যটক সেন্ট মার্টিন ডিপার্ট করে আছে। তারা আমরা ওদেরকে সাহায্য সুবিধার হাত বাড়িয়ে দিয়েছি, যে কোনো প্রয়োজনে তারা আমাদের কাছে আসতে পারে। আবহাওয়া অফিসের তথ্য মতে বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে টানা দুদিনের বৃষ্টিতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে মোংলা সমুদ্র বন্দরের স্বাভাবিক কার্যক্রম। ব্যাহত হচ্ছে বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাস ও বোঝাইয়ের কাজ। বৈরী আবহাওয়ার কারণে দেশের 3টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সহ উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নামে বেনামে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে, যাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ ক্যাম্পের বাসিন্দারা। আধিপত্য বিস্তার ছাড়াও চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধমূলক কাজ করছে। তবে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন বলছে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঘন বসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্প, যেখানে চেনা অচানা অসংখ্য মানুষের পদচারণা থাকে রাত দিন। ক্যাম্পের এমন প্রাণচাঞ্চল্য ছাপিয়ে অনেক সময় আতঙ্ক ভর করে সাধারণ রোহিঙ্গাদের মাঝে, কারণ প্রায়শ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ হানা দেয় ক্যাম্পের কোথাও না কোথাও। ডর লাগে, তাহলে জ্বর বামচুর গরিব রাজ্যের খুব কষ্ট, আমাকে দুমদাম ফুড়াফুড়ি গুলাগুলি আওয়াজ হয়। রোহিঙ্গাদের দাবি, ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি সহ এমন কোনো অপরাধ নেই যা করে না সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলো। এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এপিবিএন কর্মকর্তারা। আমাদের বিশেষায়িত একটি দল আছে, তাদের দিয়ে আমরা অভিযান পরিচালনা করে থাকি। ড্রোনের সাহায্যে আমরা কিন্তু অভিযান পরিচালনা করে থাকি। তারা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে, তা আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। আর এই ক্যাম্প কর্মকর্তা জানালেন, দুষ্কৃতিকারীরা সাধারণ রোহিঙ্গাদের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়াবে এমন পরিস্থিতি ক্যাম্পে নেই। দুষ্কৃতিকারী যারা আছে তারা, আমি এক কথায় বলবো যে গা ঢাকা দেওয়ার অবস্থা আর কি তাদের। তো সুতরাং তারা সাধারণ রোহিঙ্গাদের জন্য ভীতির কারণ হয়ে উঠবে, এই অবস্থা এখন ক্যাম্পে নেই। রোহিঙ্গারা জানিয়েছে, ক্যাম্পে দুর্বৃত্তরা অপরাধ করে আশ্রয় নেয় পাহাড়ি জঙ্গলে থাকা আস্তানায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মানিকগঞ্জে গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ শামীমকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান এ আদেশ দেন। এর আগে গতরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রাম থেকে শামীমকে গ্রেফতার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। তার কাছ থেকে জব্দ করা হয় জঙ্গিবাদী বই ও কম্পিউটার ডিভাইস। দীর্ঘ 18 মাস পর খুলে দেওয়া হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল। করোনায় দীর্ঘ বিরতির পর প্রাণের ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে দ্রুত সেশন জট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দীর্ঘ সময়ের বিরতির পর প্রাণের ক্যাম্পাসে শিক্ষার্থীরা। 18 মাস পর সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয় উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা। উৎসবমুখর পরিবেশে তাদেরকে ফুল, চকলেট, মাস্ক ও স্যানিটাইজার দিয়ে বরণ করে নেওয়া হয়। ছাত্রদের 6টি ও ছাত্রীদের 4টি হলে প্রবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যারা করোনার অন্তত 1 ডোজ নিয়েছেন তারাই হলে প্রবেশের সুযোগ পাচ্ছেন। অনেক ভালো লাগতেছে যে স্টুডেন্টরা সবাই আসছে, সে আগের পরিবেশ, আগের সবকিছু। 1.5 বছরের বেশি সময় পর সবার সাথে দেখা হবে, অন্যরকম অনুভূতি। বাড়িতে আমরা বন্দি অবস্থায় ছিলাম, সবার সাথে ফিজিক্যালি দেখা হয় নাই, অনলাইনে ক্লাস হয়েছে। আমরা পরীক্ষাগুলো দিয়েছি 4th ইয়ারে বাইরে থেকেই। 2 বছর পরে আবার আমাদের সেই পুরাতন বন্ধুগুলোকে ফিরে পাচ্ছি। অনেকে অবশ্যই এখানে ওখানে চলে গেছে, তারপরেও যাদেরকে পাচ্ছি এটা আসলে অনুভূতিটা শেয়ার করা যাচ্ছে না। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিধি মানাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে হল কর্তৃপক্ষ। মশার উপদ্রব থেকে রক্ষার জন্য আমরা ইতিমধ্যেই ওষুধ ছিটিয়েছি, চারপাশে জঙ্গলগুলো পরিষ্কার করেছি এবং তাদের ডাইনিং, তাদের ক্যান্টিন, তাদের রিডিং রুম, আমরা এগুলো তাদের পরিবেশ যাতে সুন্দর নিশ্চিত হয় সে ব্যবস্থা করেছি। এখানে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীরা অবস্থান করতে পারবে
এবং যাদের শিক্ষার্থীরা যদি কোনো প্রকার অসুস্থ হয় বা কোনো সমস্যায় পড়ে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করব। কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 12 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝিনাইদহে যুবলীগ নেতা জাকির হোসেন মণ্ডল হত্যা মামলায় 8 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হোসাইন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2010 সালের 7 জুলাই গান্না ইউনিয়ন যুবলীগের তৎকালীন যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মণ্ডলের ওপর বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। পরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের শ্বশুর বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে আলাদা 2টি মামলা করেন। তদন্ত শেষে 11 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হত্যা মামলায় 8 জনকে যাবজ্জীবন এবং বিস্ফোরক মামলায় 7 বছর করে কারাদণ্ডাদেশ দেন আদালত। দোষ প্রমাণ না হওয়ায় 3 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির আশপাশের এলাকার বেশ কিছু ভূমি দেবে গেছে। ক্ষতিপূরণের দাবিতে সকালে শহরের নতুন বাজার এলাকায় মানববন্ধন করা হয়। এতে অংশ নেন বাসপুকুর এবং বদ্যনাথপুর গ্রামের ভুক্তভোগী 1000 পরিবারের সদস্যরা। এ সময় তারা অভিযোগ করেন 15 একর আবাদি জমিতে ফাটল দেখা দিয়েছে, হুমকির মুখে রয়েছে ঘরবাড়ি। সাধক ফকির লালন শাহের 131তম তিরোধান দিবস আজ। দিনটি উপলক্ষে লালনের আখড়ায় যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো ভক্ত ও দর্শনার্থী। এস.এম. রাশেদের তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়ায় লালনের এ আখড়ায় জড়ো হয়েছেন তার হাজারো অনুসারী ভক্ত। করোনার কারণে দীর্ঘ 17 মাস সাইজিদ ধামে আসতে পারেননি তারা। এবার পরিস্থিতি কিছুটা উন্নতি হবার কারণে অনেকেই ছুটে এসেছেন তাদের প্রাণের আখড়ায়। সবাই মেতে উঠেছেন সেই চেনা সুর আর ছন্দে। সাধক ফকির লালনের প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার সকাল থেকেই আয়োজন এ বাউল উৎসবের। চলবে দিনব্যাপী। সাইজির ভাবতথ্য আদান প্রদানের সাথে সাথে সুর ও সঙ্গীতের সাধনা করছেন বাউল শিল্পীরা। তবে এবার সরকারিভাবে আয়োজন না থাকায় অনেকের ঠাঁই মিলেছে খোলা আকাশের নিচে। করোনা ভাইরাসের জন্য এই লালন শাহ বন্ধ রয়েছে, কিন্তু আমরা এই লালন শাহর মহব্বতে আমরা তাকে মহব্বত করি এবং মহব্বতের খাতিরে আমরা ছুটে আইছি। বাথরুম ঠিক করা নাই, তবু মানুষ কোনোবার ওই ভাবেই আনন্দ বাস করে। সাধুদের অশান্তি দিয়ে কোনো কার্যকলাপ করা উচিত না। লালন একাডেমির তথ্য মতে লালনের প্রায় 300 গান রয়েছে, যা লালন গীতি নামে পরিচিত। সময় সংবাদ, কুষ্টিয়া। এবার রোবোটিক হ্যান্ড নিয়ে রিপোর্ট। অবিকল সুস্থ মানুষের হাতের মতোই নড়াচড়া করছে কবজি থেকে শুরু করে আঙুলগুলো, এমনকি হাতে বোতল নিয়ে পানীয় পান করছে। অথচ এটি আসল হাত কিংবা আঙুল নয়, এটি হলো জয় বড়ুয়া নামে এক কিশোরের তৈরি করা রোবোটিক্স হ্যান্ড। সাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। একেবারে ছোট্ট একটি ঘরে নির্দিষ্ট মনে কাজ করে চলছে জয় বড়ুয়া। কখনো ল্যাপটপ থেকে কোড নিয়ে সেট করছে রোবোটিক্স হ্যান্ডে, আবার কখনো জোড়াতালি দেওয়া হচ্ছে কেবলগুলোতে। এভাবে গত 5 বছর ধরে রোবোটিক্স হ্যান্ড তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জয়। হ্যান্ডের যে সার্ভো মোটরগুলো আছে, যেগুলোর সাহায্যে মুভমেন্ট করে, ওইগুলাকে একটা সিগন্যাল পাঠায়, তখন আমাদের ব্রেনের সিগন্যাল অনুযায়ী এই হাতটা সেমভাবে মুভমেন্ট করে। হতদরিদ্র পরিবারের সন্তান জয় বড়ুয়ার বাবা পেশায় ফার্নিচার মিস্ত্রি। ভাড়া বাসায় একটি কক্ষ ছেড়ে দিতে হয়েছে জয়কে তার উদ্ভাবনী কাজের জন্য। আমার ছেলে আমি চাই আরও উন্নত করুক। 2015 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাত কাটা পড়া এক তরুণকে দেখে কেঁদে ওঠে জয়ের শিশু মন। একটা প্রতিবেদনে দেখেছিলাম একটা মানুষ টেনে এতটুক থেকে হাতটা কেটে ফেলতে হয়েছিল। তো আমি চিন্তা করলাম যে এদের জন্য রোবোটিক্সের মাধ্যমে কোনো একটা কিছু করা যেতে পারে। আর্থিক অনটনের মধ্যে মূল্যবান যন্ত্রপাতি কেনা দুরূহ হলো, থেমে নিয়ে তার এগিয়ে চলা। যদি সঠিকভাবে ওর কাজে এগিয়ে যেতে পারে তাহলে আমাদের দেশের জন্য, জাতির জন্য এটা খুব ভালো হয়। অঙ্গহীন মানুষের দুঃখ ছুঁয়ে গেছে কিশোর জয়ের মনে, আর এসব মানুষদের জন্য
তৈরি করছে একের পর এক কৃত্রিম অঙ্গ বা রোবোটিক্স। কিন্তু আর্থিক দৈন্যতায় ভোগা এই কিশোর জয়ের পরিবারের দুঃখগাথা কি নীতি নির্ধারকদের কানে পৌঁছাবে? চট্টগ্রামের হাটহাজারী থেকে কমল দে, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে শিশুদের প্রস্তুত করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রথমবার জাতীয়ভাবে পালন করা হচ্ছে শেখ রাসেল দিবস। এবং দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। শেষ পর্যায়ে সড়ক পথের শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ। মামা প্রান্তে চলছে নদী শাসন। এ ছিল বাংলার সময়ে। সঙ্গে থাকুন সময়।